আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা আশা করি ভালো আছেন। আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের সাপ্তাহিক এনটিভির নিয়মিত অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। আপনারা এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হলেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন, আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের এনটিভি স্টুডিও থেকে সাদর সম্ভাষণ। আপনারা নিশ্চয় জানেন এই অনুষ্ঠানটি আপনাদের আইন সংক্রান্ত বিষয়াদির উপর আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিয়ে থাকেন আমাদের কমিউনিটির অভিজ্ঞ ব্যারিস্টার সাহেব। তো আপনারা যারা ফোন করবেন, স্টুডিও নম্বর দেওয়া আছে, এই নম্বরে আপনারা ডায়াল করবেন এবং আপনারা ধৈর্য ধরতে হবে। যদি একবার না পারেন বারবার কল দিবেন, ইনশাআল্লাহ কোনো এক সময় পেয়ে যাবেন। আর কথা বলার পূর্বেই আপনারা আপনাদের নাম এবং কোথা থেকে বলছেন এই পরিচয়টুকু দিকেই আপনাদের প্রশ্নের দিকে চলে যাবেন, তখন আমাদের জন্য অনেক সহযোগিতা হয়। আশা করি আপনারা আজও আমাদেরকে সহযোগিতা করবেন। আমি রয়েছি উপস্থাপনায় নাহিন মাহমুদ এবং আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের নিয়মিত অতিথি, সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব, বিজ্ঞ আইনজীবী এবং বাংলাদেশের প্রাক্তন জাজ ছিলেন ব্যারিস্টার কুতুবউদ্দিন শিকদার এমপি মহোদয়। আসুন আমরা ওনার সাথে কুশল বিনিময় করি আসি। আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব। জি, আসসালামু আলাইকুম নাহিন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ব্যারিস্টার সাহেব, আমরা অনেক আলহামদুলিল্লাহ যে অবস্থায় রাখছি আল্লাহ শুকুর। কিন্তু দুঃখ হয় যেমন গত পরশু বোধহয় বাংলাদেশের যে ঘটনা মাইলস্টোনের, এই ঘটনা অত্যন্ত সকলের মনে আমাদের সাড়া দিয়েছে। মানে অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা এবং অনেকগুলা বাচ্চাদের শিশুদের প্রাণ, একজন শিক্ষকও মারা গেছেন। যাই হোক, আমরা আমাদের অনুষ্ঠান থেকে এই মাইলস্টোনের আমরা তাদেরকে স্মরণ করে তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করে এবং যারা এখন অসুস্থ রয়েছেন তাদের সুস্থতা কামনা করে আমরা শুরু করব আমাদের অনুষ্ঠান। এবং তার পূর্বে আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম। এবং আপনি কি নিয়ে এসেছেন আজকে, আপনার ওপেনিং রিমার্ক আশা করি শুনবো আপনার কাছে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। দূর ও পাশের বন্ধুরা, ভাইরা, বোনেরা, মুরব্বিয়ানে কারাম, আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতেছেন, আপনারা সকলকে জানাই অশেষ অশেষ মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, ইমিগ্রেশন আইন এবং ধর্মীয় সংমিশ্রণে আজকের এই ওপেনিং রিমার্কটা সাজিয়েছি। কী কারণে? আপনি যে মুহূর্তে কোনো আইনের অপব্যবহার করতে যাবেন, তখনই পরে দেখবেন ওই আইনটা অপব্যবহারের কারণে পাল্টে গেছে। 1986-এর আগে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ থেকে কেউ আসতে হইলে এমবেসি থেকে ভিসা নিয়ে আসতে হতো না। এখানে হিথ্রোতে আসলে ওইটাকে পোর্ট এন্ট্রি বলা হতো, এখানে আপনি ভিসা নিয়ে চলে আসতে পারতেন। কিন্তু দেখা গেল এমনভাবে প্লেন ভরে ভরে আসা শুরু করেছে, আমি নিজে দেখেছি, আল্লাহ আমাকে তখনও আমার নিজের চোখে দেখেছি যে প্লেন ভরে ভরে আসা শুরু করলো ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ থেকে, যে এখানে আসলেই ভিসা দিয়ে দিবে। তখন ইমার্জেন্সি বেসিসে ব্রিটিশ পার্লামেন্ট পাশ করলো যে এই কয়েকটা দেশ থেকে যদি কেউ ভিজিটে আসতে হয় তাহলে ওখান থেকে দেশ থেকে ফ্লাই করার আগে ভিসা নিয়ে আসতে হবে, আর যদি উইদাউট ভিসা কোনো এয়ারলাইন নিয়ে আসে তাকে ফাইন করা হয়। বন্ধুরা, একটা অ্যানালজি দেখছি। বর্তমানে আমি একজন লয়ার হিসাবে দীর্ঘ 35 বছর থেকে আলহামদুলিল্লাহ এই প্রফেশনে আছি। আপনারা শুনেছেন ডোমেস্টিক ভায়োলেন্স। ডোমেস্টিক ভায়োলেন্সের অর্থ কি? ঘরের মধ্যে স্বামী বউকে পিটায়, বা ভাইস ভার্সাও ধরতে পারেন। বিয়ে করে নিয়ে আসলো বাংলাদেশ থেকে, এখানে আনার পরে দেখা গেল স্বামী তাকে মারধর করে, স্বামী একটা জুয়ারে বের হয়ে গেছে, সে ঘরে আসে না, বউকে এমনভাবে মারে বলে মেরে ফেলবে। এই ধরনের যদি কোনো সিচুয়েশন আসে তাইলে আইন বলে এই মহিলা পুলিশের কাছে অথবা সিভিল কোর্টের কাছ থেকে নন মলেস্টেশন অর্ডার নিয়ে
সে যদি হোম অফিসের কাছে অ্যাপ্লাই করে তাইলে এই স্বামী থেকে তো সে দূরে যাবেই, এবং তার ইংলিশ লাইফ ইন দ্য ইউকে ছাড়া সে সুজা 2-3 মাসের ভিতরে ইনডিফিনিট লিভ পেয়ে যাবে। এটা হলো আইন। এখন বন্ধুরা দেখা গেছে যে এই আইনটাকে এমনভাবে আমাদের কমিউনিটির কিছু কিছু লোকজন অপব্যবহার করতেছে যে ওখান থেকে ঠিক করে আসে যে এখানে আসার পরে স্বামীর সঙ্গে কিছুদিন সংসার করব, তারপরে পুলিশকে ডেকে বলবো সে আমাকে মেরেছে, সে আমাকে বকা দিয়েছে, ধাক্কা মেরেছে, এইগুলো বলে আমি ডোমেস্টিক ভায়োলেন্স বলে চলে যাব। এই 10 বছর বা 5 বছর অপেক্ষা করব না, এর আগেই আমি লিগ্যাল হয়ে যাব। আর যদি আমার বাংলাদেশে কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে ওকে নিয়ে সংসার করব। আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত আছেন, ধরেন ফেসবুক, ধরেন টিকটক, ধরেন আরও যেগুলো আছে সেগুলো, ইনস্টাগ্রাম, সেগুলিতে দেখতে পাবেন এই যে এই সপ্তাহের মধ্যে আসলো যে খুব বুক ভরা আশা নিয়ে ভদ্রলোক বাংলাদেশ থেকে বিয়ে করে এনেছে, আনার পরে 3-4 মাসের ভিতরে ওয়াইফের পেটের ভিতরে তার বাচ্চাও গিয়েছে, কিন্তু তার মেয়েটার দুলাভাইয়ের কুপরামর্শে সে এই ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে যে মুহূর্তে বলবে যে ডোমেস্টিক ভায়োলেন্স, পুলিশ তাকে হেফাজতে নিয়ে যাবে এদেশের আইন অনুসারে। এমনও হয়েছে যে বাংলাদেশ থেকে ওইখান থেকে আসার আগেই ইংরেজি 999 কল করা শিখে এসেছে যাতে এই ডোমেস্টিক ভায়োলেন্স আইনটা সে কাজে লাগাতে পারে। বন্ধুরা, এই দিন আর বেশি দেরি না যে ডোমেস্টিক ভায়োলেন্সের ও রেগুলেশন অনেক কড়া হয়ে যাবে। যেমন ধরেন এই সপ্তাহের নিউজ, কেয়ার ওয়ার্কার যারা এসেছে তাদের ছিল যে অ্যাজ স্কিল ওয়ার্কার 5 বছর থাকার পর সে ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখন দেখা গেল কেউ 5 বছর এখানে কোনো মতে কীভাবে অন্য জায়গায় কাজ করে এমপ্লয়ারকে টাকা দিয়ে এনআইটা কোনো মতে পে করে গড়িমসি করে 5টা বছর চলে গেলে ইনডিফিনিট লিভ পেয়ে গেল। বুঝতে পারছেন? এখন সরকার এটাকে এখন 5 বছরের পরিবর্তে 10 বছর করে ফেলতেছে। কথাবার্তা চলতেছে, হোয়াইট পেপার হয়ে গেছে। আমি আমার বন্ধুরা যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখতেছেন, এই যে সমাজের অবক্ষয়, আপনি একটা লোককে স্বামী হিসাবে গ্রহণ করলেন, ফটো উঠাইলেন, কাবিনে সই দিলেন, আর এখানে আসার পর হুট করে এই তাড়াতাড়ি লিগ্যাল হওয়ার জন্য বিয়েটাকে আপনি দাফন করে ফেললেন। এটার শুনেন, হোয়াট গোজ রাউন্ড কামস রাউন্ড। যে আপনি যদি কোনো কাউকে ঠকান তাহলে মনে রাখবেন আপনি একদিন ঠকাবেন। আপনি কাউকে যদি আপনি প্রতারণা কারোর সাথে করেন, আপনি একদিন প্রতারিত হবেন। অল্প দুনিয়ার বেনিফিটের জন্য, কয়েক বছরের বেনিফিটের জন্য আপনি একটা সোনার সংসারকে ভেঙে ফেলবেন, এটা হতে পারে না। বন্ধুরা, ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলি যে যারা জেনুইন বিয়ে করে এসেছে আর তারা শুধু ইনডিফিনিট লিভের জন্য কিছু, আমি নিজে পেয়েছি, খামাকা একটা ডোমেস্টিক ভায়োলেন্সের সিনারি ক্রিয়েট করেছে। হ্যাঁ, কিছু কিছু জেনুইনও আছে। সেদিন আমি অক্সফোর্ডে গেলাম, অক্সফোর্ডে একটা মহিলাকে হাজব্যান্ড পিটাইয়া এই দাগটা করে ফেলাইছে, বলছে মেরে ফেলবে। এই ধরনের হইলে তো ভিন্ন কথা, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে ওই যে 2 নম্বরই কাজটা বেড়ে যাচ্ছে। আমি আপনাদেরকে একটা হাদিস বলবো, মিশকাত শরীফের হাদিস, কিতাবুল ইমানে। কিতাবুল ইমানে বলা হচ্ছে, আল্লাহ নবী বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে শয়তানকে যখন আল্লাহ বিতাড়িত করলেন, আল্লাহর কথা শুনলো না, আল্লাহ বলেছিলেন শয়তানকে তুমি আদমকে সেজদা করো। সে বলল
খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ গো, তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো আর আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, আমি তাকে সৃষ্টি করার তো প্রশ্নই উঠে না। বলা হয় যা অর্ডার করা হবে তা শোনার নাম হলো আদব। আল্লাহ বললেন না, তুমি কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত, বঞ্চিত। তখন সে এরকম হাত জুড়ে বলল, আল্লাহ ঠিক আছে, আপনি তো আমাকে লাঞ্ছিত বঞ্চিত করলেন, কিন্তু আমার দুইটা দরখাস্ত আছে, এই দুইটা দরখাস্ত যদি আপনি কবুল করেন। বলো তো আজাজিল, কি দরখাস্ত তোমার? বলে একটা দরখাস্ত হলো, আমার ঘরে যত সন্তানাদি হবে, আমার নাতিনসা হবে, কেউ যেন কিয়ামতের আগে না মারা যায়। জন্ম হবে কিন্তু মরবে না। আল্লাহ বললেন ইট ইজ গ্রান্টেড। আর একটা কি, যে আল্লাহ তোমার বান্দাদেরকে আমি তাদের রোগে রোগে, রক্তে রক্তে ঢুকে আমি তাদেরকে কুপরামর্শ দিব, এই ক্ষমতা আপনি আমাকে দিবেন। আল্লাহ বলেন আমার সঠিক বান্দা যে, তাকে তুমি কুপরামর্শ দিয়ে পথহারা তুমি করতে পারবে না, যাও এটাও দিয়ে দিলাম। বন্ধুরা, মিশকাত শরীফের হাদিসে আসতেছে যে শয়তান যেহেতু তার বাচ্চা কাচ্চা কেউ মারা যায় না, এরা সকলকে দুনিয়াতে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, গুনার কাজ করার জন্য পাঠায়। 2 শিফটে। কয় শিফটে বললাম নাহিন ভাই? 2 শিফটে। একটা হলো মর্নিং শিফট দিনের, আর একটা হলো রাতের। শয়তান কোথায় থাকে? ওই বুড়ো শয়তান, সে এই যে প্রশান্ত মহাসাগরের পানি রাশির উপরে একটা বিরাট সিংহাসন নিয়ে সেখানে বসা। সকালে এদেরকে ছেড়ে দে দুনিয়ার মানুষকে গুনাহ করানোর জন্য। আবার এদের শিফট যখন শেষ হয় তখন তার আব্বা হুজুরের কাছে আসে, হিসাব দেয়, বলে আমি এই গুনাহ করাইলাম, ওই গুনাহ করাইলাম। এক একজনকে বলে বৎস ধন্য হ, সাবাস। একজন এসে বলে আমি তাকে একটা লোককে খুন করাইলাম, সাবাস। আরেকজন বলে আমি আসে একজন এতিমের হক নষ্ট করাইলাম, সাবাস। এরকম ইমান নষ্ট করাইলাম, নামাজ কাজা করাইলাম, সবাইকে বলে সাবাস সাবাস সাবাস। ওই পিছনে একটা ডিসেবল শয়তান, পুরাপুরি তার হাত পা কাজ করে না, ও শেষের দিকে আসছে, আসে বলতেছে হুজুর আমাকে তো পাঠিয়েছিলেন, আমি কাউকে এত বেশি কোনো কাজ করাতে পারি নাই, কিন্তু এক কাজ করছি, মিয়া বিবি দুইজনের মধ্যে খুব গন্ডগোল লাগাইছি। তারপরে বলে মিয়াকে একটু রাগ উঠাইছি, সে ওর বাবাকে তুলে কথা বলছে তুই অমুকের বাচ্চা। তারপরে তার ওয়াইফকে একটু রাগ উঠাইছি, সে বলছে না না তুই হবুকের বাচ্চা। এইরকম রাগারাগি করতে করতে আব্বা হুজুর আমি করেছি কি, শেষ পর্যন্ত ওই জামাইটাকে বলছি তুই আর চাইলি কি, বিয়েটা শেষ করে ফেল। কিভাবে? ওই যে 3 তালাক দিয়ে ইসলামিক দৃষ্টিতে বিয়ে শেষ হয়। বলে তারপরে কি হলো? বলে আব্বা হুজুর ওই বিয়েটাকে আমি ধ্বংস করাইলাম, ভেঙে দিলাম। তখন হাদিস শরীফে আসতেছে আল্লাহর নবী বলেন এরকম চেয়ার থেকে লাফ দিয়ে শয়তান দাঁড়ায় বলে তুমি আমার পাশে আসো, তোমার সঙ্গে আমি আলিঙ্গন করব। এমনভাবে গলাগলি বা হাক দেয়, কি ব্যাপার? তালাক দেয়া তো একটা জায়েজ, হ্যাঁ নিকৃষ্টতম 2 জায়েজের মধ্যে একটা। তারপরেও এটা হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর যে বড় শয়তান এই ছোট্ট পঙ্গু শয়তানকে কেন এইভাবে জড়িয়ে ধরে একটা হালাল কাজ করানোর কারণে? আমার উস্তাদ রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন যে এই যে সে বিয়ের বন্ধনটা ভেঙে দিল, এইটা থেকে দুনিয়ার যত কবিরা গুনাহ আছে সব ধরনের কবিরা গুনার বীজ যেমন বপন করে আসলো, মিথ্যা বলেন, জেনা বেবিচার বলেন, ডাকাতি বলেন, চুরি বলেন, সব ধরনের গুনাহ এই কাজ থেকে হবে। আমি দারুল ইফতায় কাজ করতাম রানাভিং মাদ্রাসায়, তো এরকম একটা ফতোয়া লিখতেছি, হুজুর বললেন লেখো, তখন বলতেছে সে ওয়াইফকে 3 তালাক দেওয়ার পরে বলছে আমি তো হুঁশে ছিলাম না, আমি কি বলছি আবার মনে নাই।
যে চিন্তা করেন যদি বিয়ে ভেঙে যায় তাহলে এই কথা বললে কি বিয়ে ঠিক হবে? বন্ধুরা, ইনডিফিনিটলি পাওয়ার আশায় একটা লোক বিয়ে করে আপনাকে এনেছে এই দেশে, অনেক টাকা পয়সা খরচ করে। একটা স্পাউস ভিসা নিতে হলে বর্তমানে 10-15 হাজার পাউন্ড খরচ হয়। এগুলো করে আপনাকে এই দেশে আনলো, আর আপনি এই ILR তাড়াতাড়ি পাওয়ার আশায় আপনি ওই দেশে আরেকটা লোক স্কুলের বন্ধু ছিল, ওকে আবার বিয়া করবেন এই আশায় আপনি যার সাথে সংসার বেঁধেছেন, এইরকম গাইড বেঁধেছেন, এই বিয়েটা আপনি ভেঙে ফেলবেন। এটা ইহকাল এবং পরকালের জন্য বিপজ্জনক। খবরদার এটা করতে যাবেন না। আমি তো অনেক আসার পরে আমার কাছে যখন আমার ক্লায়েন্টরা আসে, একটু ইন্টারভিউ নেওয়ার পরেই বুঝতে পারি এটাতেও কিছু 2 নম্বরের আভাস পাওয়া যাচ্ছে। আল্লাহ ওয়াস্তে এই দুনিয়াটা একদম কম দিনের, এটাতে আপনি হ্যাঙ্কি ব্যাঙ্কি করবেন, কয়েক বছর পরে আপনাকে আসে এই জিনিসটা ধরবে, বিবেকে ধরবে, জ্ঞানে ধরবে, কনসিয়েন্সে ধরবে, মরার আগ পর্যন্ত এটাতে কষ্ট পেয়ে যাবেন। আল্লাহ আমরা সবাইকে মাফ করুন। ধন্যবাদ ভাইজান। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, অত্যন্ত সময়োপযোগী আলোচনা আপনি নিয়ে এসেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা দুনিয়া এবং আখিরকে সামনে রেখে চলবো ইনশাআল্লাহ। আর এইগুলো আমরা সবাই আমলে আনবো। আমরা যাচ্ছি, প্রচুর কলার আমাদের অলরেডি লাইনে চলে আসছেন। আমরা যাচ্ছি আজকে প্রথম লাকি কলার কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার নামটা বলে এবং কোথা থেকে বলছেন যদি আপনি আপনার প্রশ্ন। আমি ইসলাম, আমি লন্ডন থেকে ফোন করলাম। ধন্যবাদ ইসলাম ভাই, আপনার প্রশ্নের দিকে যান। আমার সালাম দিবা। উনি শুনছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। আমার প্রশ্ন হলো, আসলে আমি আজকে আমি ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইছি 29 জানুয়ারি। সভাপতি আমি লাস্ট মান্থ ফেব্রুয়ারি মাসে আমি ব্রিটিশ সিটিজেনশিপ লাগে অ্যাপ্লাই করছিলাম। আমাদের লাস্ট উইক তারা রিসিভ করে দিয়েছে আমার লিগাল সিটি দেওয়া আপিল করার লাগি। লেকচার দিতে যে আমি প্রথমে আসলাম বিয়া করবার আগে আমি 1999 অফারে আমি ছিলাম মারছিলাম। বাদে তারা আমার রিপোর্ট করে দিচ্ছে আমি চাইলেও দিতে না কিছু নাই। আমি ব্রিটিশ স্পাউস বিয়া করছি, বাদে আমি কেনিয়ারে আমি ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইছিলাম আর কি। তখন আমার প্রশ্নটা হয়েছে যে ইতে রিপোর্ট করবো এবং যে আমি আবার আপিল করলে এটা আমি সাকসেস হইনি বা সেটা করবো টাকা দিয়ে পরীক্ষা খুশি হবে আমাকে একটা ওয়াইট আছে। তারা কারণটা কিতা কইছে আপনারে? তারা আমাদের কারণ করছে যে আমি আগে তারা খালি কেন লাগে না। ওকে শুনতে থাকুক আপনি। ওকে, আপনি শুনতে থাকেন ইসলাম সাহেব। ব্যারিস্টার সাহেব আপনার উত্তর নিয়ে আসবেন। আমরা যাচ্ছি আবারও পরবর্তী কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি জি, আসসালামু আলাইকুম। জি কলার, আপনি টেলিভিশন সাউন্ডটা কমিয়ে আপনি আমাদের সঙ্গে কথা বলেন, তখন শুনতে ভালো হবে এবং আপনিও কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আপনি আপনার টেলিভিশন দিকে না তাকিয়ে একদম সাউন্ডটা মিউটে রেখে আমাদের সঙ্গে কথা বলেন। হ্যালো, জি আসসালামু আলাইকুম ভাই, বলেন। ওয়ালাইকুম আসসালাম, আমি রফিক বলছি বার্মিংহাম থেকে। প্লিজ রফিক, বার্মিংহাম ভাই, বলেন আপনার প্রশ্ন। আমার প্রশ্নটা ভাই, আমি ব্যারিস্টার কুতুবউদ্দিন সাহেবের সাথে একটু আলাপ করতে পারি প্লিজ? জি জি, উনি শুনতেছেন, আপনারা এটা বলা লাগবে না, উনি আমার পাশেই আছেন, আমরা স্টুডিওতে সবাই শুনি। হ্যাঁ বলেন। ঠিক আছে, আমি আমার একটা কেস 20 বছরের রাইটে করতাম চাইলাম আর কি। তো আমার 4 বছরের কোনো কিতা নাই, মানে প্রথম 4 বছরের কোনো ডকুমেন্ট রাখতাম পারছি না প্লিজ। আর বাকি সব বছরের ডকুমেন্ট আছে। আমাদের 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হলো, আমি আমার ফ্রেন্ডের সাথে আলাপ করছিলাম, সে বললো যে যদি কারো কাছ থেকে কোন পরিচিত লোকের কাছ থেকে কি আনা যায়, পরিচিত মানে আমি তার সাথে কাজ করছি, এই ধরনের কোন লেটার আনতে পারি, তাহলে মানে অ্যাপ্লিকেশন করা যায়। আপনি শুনেন রফিক সাহেব, আপনি যে প্রথমে এসেছিলেন যে পাসপোর্ট দিয়ে, ওই পাসপোর্ট আপনার কাছে আছে?
জি পাসপোর্টটা আমার কাছে স্টাম্প মারা আছে, এটা আমি রিনিউ করছি, আমার এখন পর্যন্ত রিনিউ করা আছে। কারণ হচ্ছে সাধারণত কোনো কোনো আনস্ক্রুপুলাস লয়ার আছে, ওদের কাছে কোনো অ্যাপ্লিকেশন করতে গেলেই বলবে আপনি বলেন আরো 4 বছর আগে আসছেন। এই ধরনের কোনো কেস তো আপনার না? জি না না না, আমি আর একটু ইজি করে বলি। আমি 2006 এর দেশে আসছি, দেখুনবাতে আসছি। তো আসার পরে আমি পাসপোর্টটা আবার রিনিউ করছি 2015 এ, এরপরে আবার করছি। ওকে, শুনতে থাকি। রফিক সাহেব, আপনার যে প্রশ্নটা আমরা বুঝে নিয়েছি, আপনি উত্তর শুনতে থাকেন, ইনশাআল্লাহ আপনার উত্তর পেয়ে যাবেন। আমার ভাই, আমার সরি, আমি আমার ছোট প্রশ্নটা প্লিজ। জি বলেন। আমি জানতে চাইছি যে যদি কোন সিটি লেখা লাগে, কারো কাছ থেকে যদি কোন সিটি আনা লাগে, সিটিটা হার বরাবর হবে, মানে হোম অফিসে না কার কাছে কোন সিটিটা লেখা লাগবে? ঠিক আছে, মানে ব্যারিস্টার সাহেব বুঝে নিয়েছেন, আপনি উত্তরের দিকে উত্তর শুনতে থাকবেন। যাই হোক, আপনারা যারা কল করবেন আবারও আপনাদেরকে হ্যাঁ, আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি, আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম জুলমিয়া, আমি লন্ডন থেকে বইয়া। জি বলেন প্রশ্ন। ব্যারিস্টার সাহেব, জি, আমার এটা 2 নম্বর বিয়া আর কি। আমার আগরটা ডিভোর্স হয়ে গেছে। আমার বয়স হলো 70+। মাশাআল্লাহ। তো আমার ওয়াইফ যে আনা লাগে, আমি অ্যাপ্লিকেশন করছি। আমার স্টেট পেনশন আমি 720 পাউন্ড পাই, আর একটা অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স আছে, এটা প্রায় 300 পাউন্ড পাই। আর পেনশন ক্রেডিট যেটা হয়, এটা 500 পাউন্ড পাই, 520 পাউন্ড। জি, সবগুলো অ্যাপ্লিকেশন করছি যে টাকা লাগে। তারা আমার অ্যাপ্লিকেশন ফাইলে একটা টেক্সট দিল, Mr. Mia, we are processing your application. এখন আমার কথা হইল তো 4-5 সপ্তাহ হয়ে গেছে আর কি। আমার তো এটা আইডিয়া নাই, আমার এটা কতদিন লাগে একটা জিনিস তারা জানাইতে আছে। আপনার সকল বেনিফিটে পয়সা কত হয় মাসো? আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতি, আমরা বিরতি থেকে এসে যে সব বেনিফিটে কত হয় পয়সা? আপনি ওকে, ঠিক আছে। আপনার যেটা বলেছি কি সব আর তো হাউজিং বেনিফিট আছে, আচ্ছা, যাই হোক, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতি থেকে এসে আপনাদের উত্তরের দিকে যাব, আপনাদের প্রশ্ন নিব। আপনারা কোথায় যাবেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা বিরতি হতে আবারও লাইভে চলে আসলাম। আমরা ব্যারিস্টার সাহেব চলে যাব উত্তরের দিকে। শ্রোতাদের উত্তরে প্রথম কলার ছিলেন ইসলাম, লন্ডন থেকে। জি মাশাআল্লাহ, আমরা বন্ধু ইসলাম ভাইয়ে ফোন করছেন লন্ডন থেকে। কইরা গত 29 জানুয়ারি ILR পাইছেন, কংগ্রাচুলেশনস। ফরে ন্যাচারালাইজেশন লাগি অ্যাপ্লাই করছিল, সিটিজেনশিপ লাগি। তারা একটা রিফিউজ করছে, কইছে যে আপনি ফয়লা আইসলা, আইয়া অ্যাসাইলাম করছিল, একটা ফেইল হয়েছে, তারপরে অবশ্য বিয়া করছেন, বিয়া করিয়া 10 বছর পরে আপনি ILR পাইছেন। আপনার OCTর মাঝে লেখা দেখবা যে তারা কইছে যে গুড ক্যারেক্টার ইজ এ মাস্ট। ব্রিটিশ সিটিজেন হইতে হইলে আপনি প্রমাণ করতে হইব দ্যাট ইউ হ্যাভ গুড ক্যারেক্টার। কিন্তু আইনর বনির মাঝে ইসলাম সাহেব গুড ক্যারেক্টার খারে হয়, এটার কোনো ডেফিনেশন নাই। সাধারণত যদি তারা প্রমাণ পায় যে সময় আপনি লিগেল আসলা না, ওই সময় খাম করছেন, আইদার আপনি কইছেন অথবা HMRC থেকে তারা রেকর্ড পাইছে, দেন ইউ আর ইন ট্রাবল। গুড ক্যারেক্টার আমি কেস ডিল করছি, ইয়াং ভুয়ায় 60+ মানুষের এই যে ফ্রিডম পাস আছে, হোয়াইট টেবল থেকে উঠছে, বুড়া মানুষের কোনো পয়সা দেওয়া লাগে না, ও কার্ড দিয়া গেছে কি উইম্বলডন। আর উইম্বলডন গিয়া 12 ইচ্ছে সময়
আস্থা ওই যে গার্ড আছে ওকে দেখছে ওই যে একটা তো সিনিয়র সিটিজেনের কার্ড দিয়া যার কি ও ধরছে তারে যে তুমি একটা কিতা মি সরি মাই আঙ্কেল কার্ড আমার কাছে পয়সা আসিল না আমার আঙ্কেলের কার্ড লইয়া আইছি 10 বছর বাদে যে সময় ইন্ডিপেন্ডেন্ট লিভ লাগে অ্যাপ্লাই করছেন আর আপনার লাখান ন্যাচারালাইজেশনের লাগি তারা ধরছে দ্যাট ইউ আর অফ ব্যাড ক্যারেক্টার কারণ তুমি বাড়া ফ্রড করে গেছো এর কারণে হোয়াট ইউ নিড ইসলাম সাহেব আপনার কাগজ ওখান লইয়া আমরা এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের মূল মন্ত্র হইল আমরা কই 3, 2, 1 একজন 2 জন 3 জন লয়ারের কাছে যাও কা একজন কাছে যাইবা এন কাছে আগর জনে কিতা কইতে নিলা কই না জানো আই এম প্রিটি শিওর আপনি কোনো একটা ফত পাইবা লন্ডন তখন আমরা হোয়াইট চ্যাপেল আর ইস্ট লন্ডন লয়ার হলর আখড়া আপনি যাওয়া ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন will help you and you will get clear picture where do you stand. Thank you very much. ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। যাচ্ছি রফিক সাহেব বার্মিংহাম থেকে। আমরা আর বন্ধু রফিক সাহেব বার্মিংহাম থেকে ফোন করছেন হইরা 20 বছরের যে রুল আছে 20 বছর এই দেশে অবৈধভাবে থাকতে আপনি লিগেল হইতে পারেন কিন্তু হোম অফিসে চায় এই যে 20 বছর আসলা এই 20 বছরের প্রত্যেক বছরের 2-1টা প্রমাণ থাকতো রফিক সাহেব কইরা যে আমি তো আইসলাম যে 20 বছর আগে পয়লা 4 বছরের আমার কোনো কাগজপত্র নাই ইউ আর নট দি অনলি ওয়ান আমি 20 বছরের এরকম যত ক্লায়েন্ট দেখছি ফয়লাকুর এরার কোনো কাগজপত্র নাই আমি প্রায় পাইছি আমি একটা কিছুদিন আগে সাকসেসফুল হয়েছি আপনি অ্যাডভাইস দিচ্ছেন যে কোনো ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজনের কাছ থেকে এরা হইতো হোম অফিসে যে আমরা ও যে ফয়লা হওয়ার বাদে এর লগে কাম করছি বা এক গড় থাকছি তা আপনার প্রশ্ন হইল এই সিটি এখান কিলে হইতো আপনি 20 বছর ধরে ওখানে আসেন আপনি আর 20 বছরের বেসিসে আপনি লিগ্যালিটি লাগে অ্যাপ্লাই করতা আর সিটিটা কিলা লেখা এই সম্বন্ধে আপনার যদি কোনো আইডিয়া না থাকে ইউ শুড গো টু এ সলিসিটার ইউ শুড গো টু এ লয়ার এটার 2 উপায় হইতে পারে 1 নম্বর ব্রিটিশ সিটিজেনশিপ যে মানুষ তার পাসপোর্ট দিয়া সিটি লেখতা টু দি হোম অফিস ডাইরেক্ট হোম অফিসে অ্যাড্রেস করিয়া আপনার ডিটেলস দিয়া অথবা টু হুম ইট মে কনসার্ন হইয়া ডাইরেক্ট না হইয়া টু হুম ইট মে কনসার্ন I, Muhammad Tajammul Ali, certify that I know Mr. Rafiq Ahmad since Otodin and I have worked with him for 2 years together. So, 2 বছর আপনি খাবার হয়ে গেল তো ডাইরেক্ট হোম অফিসে অ্যাড্রেস করতে পারেন আর টু হুম ইট মে কনসার্ন সিটি লেখার বিভিন্ন পদ্ধতি আছে কিন্তু সঠিক পদ্ধতি ইউজ করলে ইউ গেট দি প্রপার রেজাল্ট ওইখানে উত্তর জি জি ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ সুফি মিয়া লন্ডন মাশাআল্লাহ আমরা সিনিয়র সিটিজেন সুফি মিয়া সাহেব কইরা তান 70+ বয়স আপনি বয়সের কারণে কোনো অবস্থাতে এম্বারেস ফিল করেন না জানো আল্লাহ রাব্বুল আলামিনের মনসা যে আপনি যতদিন বাঁচিতে একটা আল্লাহর এক রহমত আপনি আল্লাহ আল্লাহ করবা নামাজ পড়বা রোজা রাখবা আল্লাহর তসবিহ করবা আপনি দুনিয়া থেকে জান গিতে পারবানি এর কারণে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইযা মাতাল ইনসান ইনকাতা মিনহু আমালুহু when somebody dies his amal is sealed up আর আপনি একবার আল্লাহ আকবার কইতে পারতা নাই একবার বসেন্ট্রাল মসজিদেও যাইতে পারতা নাই ও শেষ আপনারে আল্লাহ হায়াত দিছে আল্লাহ আরো দেব আপনি শাদি করছেন সেকেন্ড শাদি আপনার অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স ফাইন পেনশন ক্রেডিট ফাইন আরও হাউজিং বেনিফিটও ফাইন 2 সপ্তাহ বা 4 সপ্তাহ আগে অ্যাপ্লাই করছেন তারা কইছে পাইছে আপনার কোনো দরকার তারা দরকার হইলে আপনার লগে যোগাযোগ করব সুফি মিয়া সাহেব বহুত দিন আগে আইসেন আপনি এই দেশে একটা অ্যাপ্লিকেশনের মাত্র 4 সপ্তাহ হয়েছে আজকে আমার বাংলাদেশ থেকে একজনে ফোন করিয়া
তার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর লাগে জিকার ব্যারিস্টার সাহেব আর কদিন লাগবো। আমি বললাম আমি কেন জানতাম দুদিন আমি আরো বড় ব্যারিস্টার হইলাম মনে। ও ক্যানারি ওয়ার ফর 100 তলা হইল না আমার অফিস। একটা হোম অফিসার গেছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া নোবডি নোজ, খাইলেও আইতে পারে 6 মান্থ লেটারও আইতে পারে। এইরকম আপনারে কইয়ার তারা পাইছে আপনার অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স যেটা, ওটা হইল ম্যাজিক্যাল অ্যালাউন্স, ওটার কারণে আপনার ওয়াইফর পারমিশন হইতে পারে। একটা পাইতানাতে ইউ উড হ্যাভ বিন ইন ট্রাবল। একটু সবর করক্ষা। আল্লাহ কোরআন শরীফের মাঝে কইন এরকম কোনো কাজ করার বাদে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাত, তুমি তাই আমার গেছে সাহায্য চাইও নমাজ পড়িয়া আর সবর করিয়া। আপনি হয়তো নামাজ পড়টা কিন্তু সবর করা না, একটু সবর করোকা, আল্লাহর উপরে ধৈর্য দরকার। গুড নিউজ উইল কাম ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, খুব সুচারুভাবে আপনি সবগুলার উত্তর দিলেন। আমরা যাব, আবারও প্রচুর কলার আমাদের লাইনে অপেক্ষা করছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি কলার, আসসালামু আলাইকুম। জি আপনি সাউন্ড কমিয়ে প্রথমে আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আব্দুল্লাহ, কোথায়? ম্যানচেস্টার থেকে? কি বললেন আবার ক্লিয়ার, জায়গাটার নাম বলেন? মাউন্ট ফিল্ড। এটা কোথায় ভাই? আচ্ছা, আপনি বলেন আপনার প্রশ্ন কি। আপনি এক কাজ করেন, আমার মনে হয় আপনি লাউডে দিয়ে কথা বলতেছেন এবং টেলিভিশনের ভলিউম আপনার এটা কমিয়ে, টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি ধীরে স্থিরে আপনি আপনার প্রশ্ন বলেন। আচ্ছা আচ্ছা, বলেন আপনি। আমার প্রশ্ন যে আমরা 10 বছর ধরে আছি, কোন 5 বছর বাদে একটু নারসনারি হয়ে আছে, 5 বছর বাদে কোনো কোনো আপডেট আসেনি বা কিভাবে কোনো কমিশন আছে ওটা নিয়ে করতে। 10 বছর উঠে আছেন। পয়লা আইসুন কবে আপনি? আইসি 2004। অবশ্য বিয়া করিয়া এপ্লাই করছলা? এখন বেনিফিট পাইরা নি আপনি? বেনিফিট আপনি পাইবা। আপনার লয়ার কোন জায়গাত? জায়গাতু বলতে মাউন্ট ফিল্ড। মাউন্ট ফিল্ড না? আপনি যে কারণে আপনার দূর পড়ে আব্দুল্লাহ সাহেব, এটা হইল যে আপনি কোনো ইন্ডিপেন্ডেন্ট লিভ ফাইলিলে আপনি অনেক বেনিফিট সিস্টেমও ঢুকিয়ে দিতে পারবা, কিন্তু এই বেনিফিট সিস্টেমও আপনি ঢুকতে পারবা না। আমি আপনারে আমার এই উত্তরটা শুনতে থাকা আপনারে কইয়া দিমু, আমি একটা নাই একাধিকটা করছি যে বেনিফিটও পাইবা কিন্তু 10 ইয়ার রুটও থাকবা। শুনতে থাকা। থ্যাংক ইউ। ধন্যবাদ, আপনি শুনতে থাকেন আব্দুল্লাহ সাহেব। আমরা যাচ্ছি পরবর্তী কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন, আমাদের সঙ্গে কথা বলেন। করতে পারবে তো উনি আসছে ইতালিয়ান পাসপোর্ট নিয়ে দেশে। আপনার প্রথমে আপনার নাম শুনেন। আপনি প্রথমে কোশ্চেন হলো যে মানে উনি ওনার ফ্যামিলি নিয়ে আসতেছে, আসার পর আমার মা কি ওনার নাতির জন্য মানে জি আপনাকে আমার শুনেন, আপনি শুনেন, আমাদের কথা না শুনলে আপনার প্রশ্ন দিকে। আপনি প্রথমে আপনার নাম এবং কোথা থেকে বলছেন, আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন। জি হ্যালো, জি আপনার নাম বলেন এবং কোথা থেকে আপনি প্রশ্ন করছেন। আমি তাহমিনা আমার নাম, আমি লন্ডন থেকে করতেছি। জি আপনি সুন্দর করে এখন বলেন আপনার প্রশ্ন বলেন। আমার কোশ্চেন হচ্ছে আমরা ফুল ফ্যামিলি ইউকেতে থাকি, তো আমার এক ভাই ইতালিতে থাকে। আমার মা আমার ভাইকে এখানে আনার জন্য লাস্ট ইয়ার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছিল ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার হিসেবে। তো ওনার এটা রিফিউজ করে দিছে, বলছে যে আমরা সাফিসিয়েন্ট ডকুমেন্ট সাবমিট করি নাই, এই জন্য। তখন সে ছিল বাংলাদেশি পাসপোর্টর। তো লাস্ট 6 মান্থ আগে এক বছর আগে সে ইতালিয়ান পাসপোর্ট পাওয়ার পরে সে আসছে এখানে আমার মার সাথে করে নিয়ে আসছে ইউরোপিয়ান পাসপোর্ট নিয়ে। তখন এয়ারপোর্টে ওনাকে 6 মান্থের ভিসা দিয়ে ওনাকে এখানে ঢুকতে দিচ্ছে।
তো ওখানে লেখা ছিল যে পাবলিক ফান্ডার ওয়ার্ক অ্যাক্সেস না, এছাড়া উনি 6 স্টে করতে পারবে। দেন এখন আমার ভাই ওর ফ্যামিলি নিয়ে আসতেছে, আমার মার মানে প্রশ্ন হচ্ছে উনি ওনার নাতি নাতির জন্য কি ফ্রি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা, কিংবা অন্য কোনো ওয়ে আছে কিনা ওনাকে এখানে রাখার জন্য। এইটাই প্রশ্ন। আমরা সব ফ্যামিলি মেম্বার এখানে থাকি, আমার মা আপনার মার জন্য আপনি চাচ্ছেন যে আপনার শুনেন, তার মানে আপনি চাচ্ছেন আপনার মাকে এই দেশে রাখার জন্য কোনো ওয়ে আসেনি, এইটাই তো আপনার প্রশ্ন? না না, আমার মা না, আমার ভাই, আমার মা আমার ভাইকে চাচ্ছে যে এখানে রাখার জন্য ওর ফ্যামিলি সহ। আচ্ছা, ফ্যামিলি সহ আপনার ভাই। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করি তামিনা, শুনেন জি প্লিজ। আপনি বলছেন আপনার এন্টায়ার ফ্যামিলি, জি আপনার এন্টায়ার ফ্যামিলি বলতে আপনার হাজবেন্ড আর কয় বাচ্চা? আমি, আমার হাজবেন্ড, আমার 2 বাচ্চা, আমি এখানে থাকি। আমার মা আপনি, আমি যে প্রশ্ন করি শুনেন, আমি যে প্রশ্ন করি শুধু এই প্রশ্নের উত্তর দিবেন। আমি যে প্রশ্ন করলাম আপনি চলে গেছেন আমার মা বলতে শুরু করেছেন। আপনার এই লম্বা কথাগুলো বলেছেন একটু আমরা বুঝতে পারি না, এই কারণে আপনাকে হেল্প করার চেষ্টা করতেছি ম্যাডাম। ইউরোপিয়ান পাসপোর্ট নিয়ে, ইটালিয়ান পাসপোর্ট নিয়ে আপনি, আপনার হাজবেন্ড আর 2 বাচ্চা আসলেন কবে? আমি 2017 আসছি। 2017। এখন আপনি আপনার আম্মাকে এখানে এনেছেন? জি, আমার মাও আসছে 2019-এ। এখন আপনার ভাইকে প্রথমে দেয় নাই, তারপরে সে যখন ইটালিয়ান পাসপোর্ট পেয়ে গেছে তখন ভিজিটে আসছে এই দেশে, এই তো? জি, উনি আসছে নিচ্ছে এয়ারপোর্টে, ওনাকে 6 মান্থের ভিসা লাগাই দিচ্ছে ওরা এয়ারপোর্ট থেকে। 6 মান্থ। তো এখন আপনি আপনার ভাইকে রাখতে চাচ্ছেন, এই তো? জি, আমি আমার মা চাচ্ছে আমার ভাইকে এখানে রাখতে, ওনার ওয়াইফ আর ওনার 2 বাচ্চা আছে ওদেরকে। উনি কি, আপনার ভাই কি ফ্যামিলি নিয়ে আসছে এখানে? হ্যাঁ, উনি ওনার ফ্যামিলি নিয়ে আসছে। কয় বাচ্চা? 2 বাচ্চা, এক ছেলে এক মেয়ে। বাচ্চাদের পাসপোর্ট ইটালিয়ান? জি। এবং ওনার ওয়াইফের পাসপোর্ট কি? বাংলাদেশি, উনি ভিসা নিয়ে আসছে। দুইটাও আছে। আপনি শুনতে থাকেন, আমি কথা বলবো। জি বন্ধু তাহমিনা, আপনি শুনতে থাকেন। জি, আপনি শুনতে থাকেন। আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? আচ্ছা, আমি রুহুল আমিন কইলাম ম্যানচেস্টার থেকে। রুহুল আমিন, ম্যানচেস্টার। জি বলেন ভাইয়া। আমার প্রশ্ন হলো যে আমার আব্বা আম্মা বাংলাদেশ থেকে অপরচুনিটি ভিসায় 2 বছর আগে আইয়া তারা আবার নর্মালি দেশ। আমার আব্বার ইনকাম আছে, বাসা ভাড়া, আপনি বুঝছেন? আচ্ছা শুনেন রুহুল আমিন ভাই, আপনি বলছেন আপনার আম্মা আব্বা কি বলছেন, এইটুকু শুনছি, এরপরে আর আমরা শুনতে পারি না, একটু বলেন আবার। আমার আব্বা আম্মার এই দেশে আমি ছিলাম ভিজিট ভিসায়। কবে আনাইছিলেন? 2 বছর আগে। 2 বছর আগে আনাইছেন। আচ্ছা বলেন। আমি আমার আম্মার লাগিয়ে যেহেতু আমার আব্বার বিজনেস থেকে ইনকাম দেখাইছিলাম, তখন আমার আম্মাতে আব্বার এই স্টেটমেন্ট আসবার এটা খাবারে বলে আব্বার সারা না আম্মা লাগিয়ে। আচ্ছা শুনেন রুহুল আমিন সাহেব, আমাদের এনটিভির কন্ট্রোলকে বলছি আপনারা একটু সাউন্ডটা একটু ঠিক করে দেন। এই রুহুল আমিন সাহেবের সাউন্ড পুরোপুরি আমরা বুঝতে পারছি না, এর কারণে রিপিট করতে হচ্ছে। রুহুল আমিন সাহেব, আপনার আব্বা ইসলা কত 2 বছর আগে গেছেন গিয়া নাইনি? যে আমার আব্বা আম্মাই আমার আব্বার ইনকাম আছে, একটু বাসা ভাড়া আর ডোমেস্টিকাই কিছু ইনকাম আছে। বাবা, আমি যে প্রশ্ন করি প্রশ্নের উত্তর দেখো। আপনি আপনার আব্বা আম্মা দেওজন আইছেন 2 বছর আগে, ইয়া গেছলা গিয়া? আপনার আব্বার ব্যবসা আছে প্লাস এই যে বাসা ভাড়াও আছে। তো এখন কিতা আবার আনতে চাইরানি? ওখানে আমি চাই খালি শুধু আমার আম্মারে আব্বা তারা আছে, আব্বার যে ইনকামের মধ্যে খাবার তো আপনার আব্বা আইতা না, শুধু আপনার আম্মারে আনতে চাইরা নাকি? তা এখন ফারবানি আনতা আব্বার কাগজ দিয়া, এই তো? ওকে, শুনতে থাকেন। লেটস গো টু নেক্সট কলার। আব্বার ইনকাম জিগাইতা নাকি? তা না, যাই হোক। তাহলে শুনেন রুহুল আমিন সাহেব, আপনি উত্তরে শুনতে থাকেন। বাইশা সাহেব বুঝে নিয়েছেন। বাইশা সাহেব, আমরা চলে যাই উত্তরের দিকে। আব্দুল্লাহ মাউন্ট ফিল্ড থেকে, এইটা মাউন্ট ফিল্ড কোন জায়গা বলছিলেন যে নতুন একটা নাম আমার কাছে শোনা যায়, ওনার
হ্যাঁ আব্দুল্লাহ সাহেব কইরা যে অনেক গড়িমসি করিয়া বাচ্চা একটা হইছে, বিয়া করছি, তারপরে দিলাইছে 10 ইয়ার রুটে, বেনিফিটও পাই না। বারিস্টার সাহেব কোনোভাবে এই 5 বছর ফুর্তি হইলে ইনডিফিনিট লিভ লাগি অ্যাপ্লাই করা যাইব নি? আব্দুল্লাহ সাহেব অত সুন্দর নাম আপনার, আল্লাহর নবী ফরমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুল আসমা ই আব্দুল্লাহ, যত দুনিয়ায় নাম আছে সব নামের মাঝে টপ নাম হইল আব্দুল্লাহ, সুম্মা আব্দুর রহমান, তার বাদে হইল আব্দুর রহমান। আপনার নাম আব্দুল্লাহ, এর লাগি আপনারে একটু বাড়াইয়াও কইয়ার। আপনি পয়লা নম্বরটা হইল যেন আপনি 10 বছর একটা পাইছেন, একটারে 5 বছর করতে পারতাম না, কিন্তু আপনার যে লয়ার যদি পাইছেন এন্ডে গিয়া কোকা চেঞ্জ অফ কন্ডিশন কইয়া একটা অ্যাপ্লিকেশন আছে বেনিফিটর লাগে। এই অ্যাপ্লিকেশনটা যদি হোম অফিসটা করেন, আমার অফিসটা কি আমি একজন করিয়া দিছি, ভিসা হইছে, তারপরে এখন দেখি তারা 3 বাচ্চা, তারা আপনার এখন 10 ইয়ার রুটে 3 বাচ্চা বেনিফিট ফাইন। আমি ডং করিয়া কইলাম আপনি তো মিস্টার মিয়া বারিস্টার সাহেবের ইনকাম থেকে আপনার ইনকাম বেশি, কারণ 3000-এর মতো হয়ে যায় তারা খালি কিতা বেনিফিট, ইউনিভার্সাল ক্রেডিট, হাউজিং বেনিফিট। 3000 না, হাউজিং বেনিফিট আর ইউনিভার্সাল ক্রেডিট আর চাইল্ড বেনিফিট এগুলা লাগাইয়া 3000-এর উপরে মাসও। আপনি এই পয়সাটা দিন 3000-37,000 পাউন্ড, 37,000 পাউন্ডে হইল 60-70 লাখ টাকা বছর ফাইন, আপনার লালা হয়ে যাবে গিয়া। এর কারণে আপনার লয়ারে গিয়া জিকাউকা, আর আপনার লয়ারে ফারেনা দিন থেকে কিছু পয়সা খরচ করুকা। যে গাইয়ে দুধ দেয় ই গাইরে মানুষে পয়সা দিয়ে কিনিয়া আনিয়া সিলে শহরে দেখছি ঘাস খাওয়ায়, সানা খাওয়ায়, কারণ সকালে উঠিয়া 1 কিরানি দুধ দিত। আপনি যদি এই চেঞ্জ অফ কন্ডিশন অ্যাপ্লিকেশনটা কোনো লয়ারে করিতে পারে, তো আপনি 2-4,000 পাউন্ড তারা দিলে অসুবিধা কিতা? ইউ উইল গেট থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ পাউন্ড, ঠিক না? আর আপনার রাইট আছে, আপনি অত্যন্ত দূরে আছেন, বাচ্চাও আছে, ওয়াইফও আছে, আপনি হাত ছাড়া করতেন না, এই সুযোগের হাত ছাড়া করেন না। জানো, থ্যাংক ইউ। এর চাইতে বালা আর কিতা কইব? থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। তাহমিনা বোন লন্ডন থেকে। Okay, let's come to Sister Tamina from London. তামিনা বোন বলতেছেন যে ওনারা ইটালিয়ান, ওই যে সময় 2020 সালের 31শে ডিসেম্বরের আগে যারা ইউরোপের পাসপোর্ট ছিল তারা তো বিনা পয়সা এসে ঢুকে গেছে লাল গালিচার উপর দিয়ে। ওই দিন বোন আর আসবে না। আমার ক্লায়েন্টের মধ্যে যারা ব্রিটিশ সিটিজেন তারা তাদের মা বাপ আনা খুবই কঠিন, কিন্তু যারা ইটালিয়ান সিটিজেন তারা মাপকে আনছে, বাপকে আনছে, শ্বশুরকে আনছে, শাশুড়িকে আনছে, শালাকে পর্যন্ত আনছে। কিন্তু এই সুযোগটা 31শে ডিসেম্বর 2020 সালে চলে গেছে। আপনার ভাইয়ে অ্যাপ্লাই করেছিলেন ফ্যামিলি মেম্বার অফ ই নেশন হিসাবে, ওইটা আগে কাজ হয় নাই। এখন উনি আসছেন ওনার ফ্যামিলি এবং 2টা বাচ্চাকে নিয়ে ভিজিটার হিসাবে। ওকে, উনি ওই আগের মতো এটা পারবেন না, আইনে নাই। তো আমার অফিসে এক ভদ্রলোক কাজ করতো, তার মামা এইরকম 2021 সালে ইটালিয়ান পাসপোর্ট পাইছে, কিন্তু তার বোন বাগনি এখানে এই দেশে আসতে চায় যে কোনো উপায়ে। বারিস্টার সাহেব কোনো একটা কিছু করেন। আমি বলছি এটা তো সম্ভব না। তারপরে অন্য জায়গায় গিয়ে পয়সা খরচ করে কাজ হয় নাই। তখন করেছি কি, আমি বলে দিছি যে আপনি সাদার্ন আয়ারল্যান্ডে চলে যান। সাদার্ন আয়ারল্যান্ডে গেলে আপনি ওখানে কাজ করতে পারেন। সাদার্ন আয়ারল্যান্ডে গিয়ে ডাবলিনে গিয়ে ওইখানে যদি থাকেন কয়েক বছর আর ওখানকার পাসপোর্ট পেয়ে যান, তো এখনো একটা আইন আছে যে ব্রিটিশ পাসপোর্ট এবং আইরিশ পাসপোর্ট যদি থাকে তাইলে আয়ারল্যান্ডের মানুষ এখানে এসে কাজ করতে পারে। আপনার ভাইকে বলবেন ওই সুযোগ আগের সুযোগ নাই। বর্তমানকার আইনে উনি যদি সাদার্ন আয়ারল্যান্ড গিয়া বউ বাচ্চাকে নিয়ে ওইখানে থেকে তার পাসপোর্টটা কনভার্ট করে আইরিশ পাসপোর্ট করতে পারে, তাইলে আয়ারল্যান্ডে থাকার 2টা ফায়দা, 2টা লাভ।
একটা হলো সে EEA 28 দেশের মধ্যে একজন। ব্যারিস্টার সাহেব, আমরা একটু আপনাকে থামাতে হচ্ছে, আমরা যাচ্ছি আবারও বিরতি থেকে এসে আপনাদের উত্তরের দিকে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকেন। লাইভ অনুষ্ঠান NTV ইউরোপ হতে ল অ্যান্ড জাস্টিস, এই অনুষ্ঠানটি আবার পুনঃপ্রচার হয়, আগামীকালও দেখতে পাবেন এবং আপনারা ইউটিউব সহ ইন্টারনেট সব কিছুতে দেখতে পাবেন। যাই হোক, আমরা যাচ্ছি। ব্যারিস্টার সাহেব, তাহমিনা বোনের আংশিক বোধহয় উত্তর। তাহমিনা 5 নম্বর কলার ছিলেন। আপনার তো বোন উত্তরটা দিয়ে দিছি, তারপরেও মুদ্রা কথাটা বলি। আপনার ভাই এদেশে থাকতে পারবেন না, উনি ভিজিট এখানে আসতে পারবে ইটালিয়ান পাসপোর্ট নিয়ে অন্যান্য ইটালিয়ান নাগরিকদের মতো, কিন্তু চলে যেতে হবে। যদি এই দেশে আসতে হয় তাইলে ওয়ার্ক পারমিট নিয়ে অন্যান্য ইমিগ্রেন্টের মতো যদি ওয়ার্ক পারমিট পায় তাইলে উনি আসতে পারবে। আর নতুবা কোনাকুনি এক রাস্তা বলেছি যে যদি উনি সাদার্ন আয়ারল্যান্ড গিয়ে ওখানকার পাসপোর্ট নিতে পারে তাইলে সে লন্ডন আসতে পারবে মা এবং বোনের কাছে। মাপ চাইতেছি বোন, এর চেয়ে ভালো উত্তর আমার কাছে এরকম ব্যারিস্টার সাহেব অনেক দেখছি চলে গেছে আমার জানার মতো। এই যে সাদার্ন আইল্যান্ড যেটা, হ্যাঁ, এটা খুবই ভালো। যাই হোক, আমরা যাব 6 নম্বর কলার ছিলেন রুহুল আমিন ম্যানচেস্টার থেকে। হ্যাঁ, ম্যানচেস্টার থেকে রুহুল আমিন ভাই হইরা যে বছর 2 আগে তান আব্বা আম্মা দেশ আইসইন, আব্বার ইনকাম দেখাইছেন, বাসার ভাড়া দেখাইছেন, ওটা দেখাই আইসইন, আইয়া বেড়াইয়া গেছেন গিয়া। এখন চাইরা শুধু আম্মারে আনবা লাগি। প্রশ্নটা হইল যে আম্মার তো আমরা দেশ মহিলাদের কোনো সাধারণত ইনকাম থাকে না, তো ভাই সেসব আমার আব্বার ইনকাম, ব্যাংক স্টেটমেন্ট, ভাড়া ইটা দেখাইয়া আমার আম্মা আইতা পারবানি? হ্যাঁ ভাই, আপনি আপনার আম্মার জন্য অ্যাপ্লাই করেন, তো আপনার আব্বার যে ইনকাম, ব্যাংক স্টেটমেন্ট, প্রপার্টি, ট্রেড লাইসেন্স ওটা দেখাইয়া হইতে পারেন। বলে বিশেষ অসুবিধার কারণে মাই ড্যাড ইজ নট কামিং টু ইংল্যান্ড বাট মাই মাম ইজ কামিং টু সি মাই সান, অথবা আমার বোনির বিয়া, অথবা আমার ফুয়ার আকিকা, এরকম কোনো অনুষ্ঠান দেখাইয়া ওকে একদিন দেন, তাইলে আপনার আম্মা আইতে পারবা। থ্যাংক ইউ, ধন্যবাদ। যাব আমরা এখন কলারের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি কলার, আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। আমার মনে হয় লাইনটা যাই হোক, আপনারা যারা মানে কল সব সময় করবেন যে আপনারা শুধু টেলিভিশন দিকে তাকাবেন না এবং টেলিভিশনের সাউন্ড কমিয়ে আপনারা কথা বলবেন, তখন লাইনটা ড্রপ হবে না। যাই হোক, জি জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? জি, আমি পপলার থেকে ওয়াহিদা কইরাম। আপনার নামটা কি বোন? তো জি আপনার নামটা বলেন। জি, আমার নাম ওয়াহিদা, পপলার থেকে। জি 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 আপনি বলেন, আপনার প্রশ্ন বলেন। আমি ব্যারিস্টার সাহেবের কাছ থেকে জানতাম, তাই একটা প্রশ্ন উত্তর। আমি সবসময় তাই অনুষ্ঠান দেখি, আমরা দেখি যে আমরা উপকার হয় অনেক, জানতাম তো এরকম একটা প্রশ্ন। ধন্যবাদ, আপনি বলেন আপনার প্রশ্ন। ব্যারিস্টার সাহেব আমার পাশেই আছেন, আপনি শুনতেছেন। লাস্ট ইয়ার জিও করছেন, স্টপ করছেন, করার পরে আমরা পিআইপি অ্যাপ্লাই করছিলাম, তারা পিআইপি না করিয়া দিলেছেন, বাদে আমরা আবার ম্যান্ডেটরি একটা অ্যাপ্লাই করছি, করা বাদেও তারা আবার রিজেক্ট করলিছেন। লাস্ট ইয়ার জব ধরা পড়ছে, হার্টর প্রবলেম ধরা পড়ছে, সার্জারি করা লাগবো, এটা সার্জারি। আমরা ওটা ডকুমেন্ট দিয়া আপিল করছি, করা বাদে সার্জারি হয়ে গেছে টাইমত অবসর ফার্স্ট এডি এখনো পর্যন্ত কোনটা তারা সব ডকুমেন্ট আমরা দিছি, বাট নাইছেন না কোনটা। জি পিআইপি কিছু ফাইমুনি বা দিবনি তারা পিআইপি কিছু। ওকে, শুনতে থাকুক আপনি। জি জি আপনি শুনতে থাকেন। আমরা যাব পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। বোন আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম মিনা, আমি লুটন থেকে বলছি। জি বলেন। আমার একটা প্রবলেম হইল, আমার হাজবেন্ড ওই দেশে গিয়ে একটা বিয়ে করছে, ওই যে
কুরবানির ঈদের সময় গেছে বাংলাদেশে, আমার বলছে যে অনেক বছর হয়েছে আমি মানে ঈদ করছি না, ওই গেছে গিয়া একটা বিয়ে করছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা বিরতির পর আবারও লাইভে চলে আসলাম। আপনারা যে এই স্টুডিও নম্বর দেখবেন, এই নম্বরে আপনারা ডায়াল করবেন, করলে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। আমরা যাব কলের দিকে, দেখি কলার কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি জি কলার, আপনারা যারা ফোন করবেন আপনাদের টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনারা শুধু আমাদের সঙ্গে কথা বলবেন, আপনারা তাকাবেন না, তখন আপনাদের কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আমরাও শুনতে এখান থেকে স্পষ্টভাবে শুনতে পারবো। হ্যাঁ জি বলেন আপনি। জি কলার বলেন, আমাদের সঙ্গে কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমার মনে হয় কলার লাইন অন করে। জি আপনি একটু জোরে কথা বলেন বোন, আপনার নাম এবং কোথা থেকে বলছেন? আমরা বিশেষভাবে অনুরোধ করি যারা ফোন করবেন প্রথমে আপনাদের পরিচয় এবং কোথা থেকে বলছেন এই পরিচয়টুকু দিয়ে আপনারা আপনাদের প্রশ্ন দিকে যাবেন। জি আমরা আপনার কথা শুনতে চাচ্ছি, আপনি বলেন, আমাদের সঙ্গে কথা বলেন, নাইলে আমরা লাইন ড্রপ করে অন্যকে সুযোগ দিতে হবে। জি কলার, আসসালামু আলাইকুম। উনি ফোনটা কল করে আবার কোথায় চলে গেছে, আর নেক্সট কলে যান। হ্যাঁ আমার মনে হয় উনি লাইনটা ড্রপ হয়ে গেছে। যাই হোক, আপনারা যারাই কল করবেন আমরা শুনতে চাই আপনাদের প্রশ্ন। আপনারা অনুরোধ বারবার যে আপনারা ভলিউম কমিয়ে কথা বলবেন। যাই হোক বাইশা সাহেব, জি হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? জি আমার নাম মনির মিয়া, আমি ওয়েলস থেকে বলতাম। আমি আরো কয়েকবার করছি আপনারা স্টুডিওতে। প্রথমত বারিস্টার সাহেবের সালাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নাম কি তা কইছেন? মনির মিয়া। মনির মিয়া। জি আপনি একটু জোরে বলেন কথা। হ্যাঁ বলেন মনির মিয়া, আপনার প্রশ্ন কি? প্রশ্ন হইল গিয়া ও কথা লাগি করছে, আপনারা সাউন্ড সিস্টেমটা এত বাদ বুঝছেন জি, আমার কথা শুনলা নি? যে এখন শুনিয়ার ক্লিয়ার শুনিয়ার আমাদের এইটা আপনারা সাউন্ড সিস্টেমটা এত বাদ, আপনারা কন্ট্রোল রুমে কারণ যারা কলার হলে যারা প্রশ্ন করে কোনো কিছু বোঝা যায় না, আপনারা রিপিটটা দেখুন যান, রিপিটটা দেখুন। কারণ আমি আপনারা সবসময় নিয়মিতভাবে আপনারা প্রোগ্রাম দেখি, এর লাগে আমি বারিস্টার সবার কাছে আমি আপিল করলাম যে আপনারা সিওর কাছে ও কমপ্লিটটা কারণ সবসময় লাইভ প্রোগ্রামের যে কন্ট্রোল রুমের যে সাউন্ড সিস্টেম, এরপরে আরো কিছু জটিলতা আছে, ওগুলারে আপনারা ঠিক করা লাগে। তারা জি ধন্যবাদ মনির মিয়া। আপনার আধা ঘন্টা মনির মিয়া সাহেব, আমি আমার বিশ্বাস কন্ট্রোল রুম সেম টাইম শুনতেছেন। কন্ট্রোল রুম এই ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের কলার যে প্রশ্ন রাখছেন এই দিকে আপনারা দৃষ্টিপাত করবেন। হ্যাঁ আপনার কোনো প্রশ্ন আছে মনির মিয়া সাহেব? আচ্ছা যাই হোক, উনি চলে গেছেন, ধন্যবাদ আপনাকে। আমরা দেখি পরবর্তী কলার কে রয়েছেন। জি নেক্সট কলে কে আছেন? আসসালামু আলাইকুম। ঠিক আছে বাইশটা সাহেব, আমরা উত্তরের দিকে না হয় চলি, আর কলার আসলে নিলাম। ওয়াহিদা বুন পপুলার থেকে। জি কলার নাম্বার 7। জি বোন ওয়াহিদা পপুলার থেকে ফোন করছেন। ভেরি সরি বোন, আপনার এই ঘটনা শুনিয়া। আপনার হাজবেন্ডে স্ট্রোক করছেন, স্ট্রোক করার পরে আগলাখান চলাফেরা করতে পারতা না, পিআইপি লাগে অ্যাপ্লাই করছেন, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট, তারা রিফিউজ করছে। এখন দেখা যায় আপনার হাজবেন্ডর হার্টের মাঝেও গন্ডগোল। এখন হার্টের মাঝে গন্ডগোল হইলে অপারেশন হইব, তার মোবিলিটির দরকার আছে। আমি আপনার একটা জিনিস কই, পিআইপি যে বেনিফিটটা, এটা অনেক কিছু জানার পরে তারা দেয়। আর যেদিন অ্যাপ্লাই করতা গত 3-4 সপ্তাহ আগে আমরা ওপেনিং রিমার্কও পিআইপি আছিল। আমি পরিষ্কারভাবে কইছি যে পিআইপিত কিছু এক ক্যারেক্টারের কাজ করা লাগে। আমরা খালি গিয়া কইলে আমার ওটা বেমার আর অন্য কাগজ ডাক্তারে দিলেইছে, পিআইপি দিত নাই।
আপনি যে অফিসারে আপনার ইন্টারভিউ লইছে তার সামনে দেখাইতে হইব যে আপনি উবাইতে পারেন না। ফালমারি গিয়া লাঠি হন থেকে আনিলেন যদি কইব আপনি এই বল লাঠিটা আর কোন দেখো ওটা তো আনিয়া দেন আমি লাঠি দিয়ে উবাই। আপনি কাপড় নিজে পিন্ধি লিতে পারেননি, বাথরুমও গিয়া নিজে ক্লিন হইতে পারেননি। পিআইপির দুইটা এলিমেন্ট আছে, একটা হইল মোবিলিটি অ্যালাউন্স, যে তাই চলাফেরাত বাইরে যাইতে পারেননি, শপিংও যাইতে পারেননি, কাজও যাইতে পারেননি, ওটার একটা। আর আরেকটা হইল ডেইলি ফাংশনিং, যে নিত্য প্রয়োজনীয় জিনিস নিজে রান্না করে খাইতে পারেননি, নিজে ভাত মাখাইয়া মুখ তুলি খাইতে পারেননি, নিজে বাথরুমও গিয়া কাপড় দিয়ে যেতে পারেননি, নিজে ক্লিন হইতে পারেননি। তার লাগি আপনার দরকার আমার মতে একটু পয়সা খরচ করকা, এক লয়ারের কাছে গিয়া সামনাসামনি একটা অ্যাডভাইস নেওয়া। আর তাই জেলা কইয়া দেন ইটা সকলটা আমরা অনলাইন ওখান কইতাম পারিয়াম না, তাই জেলা কইয়া দেন ওলা অ্যাপ্লিকেশন করকা। শুধু হার্ট অ্যাটাক হয়েছে আর অপারেশন হয়েছে আর স্ট্রোক হয়ে গেছে আর আপনি অ্যাপ্লাই করলে পিআইপি লাগি, পিআইপি ইজ ভেরি ডিফিকাল্ট বেনিফিট। ওকে পয়েন্ট, এর কারণে লিগ্যাল অ্যাডভাইস নিয়ে অ্যাপ্লাই আগে দিয়ে গোকা। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। এনাদার বোন মিনা লুটন থেকে। লুটন থেকে বোন মিনায় ফোন করছেন, বড় প্যাথেটিক অবস্থা। যেন এক ইলিগেল মানুষ বাংলাদেশ থেকে আইয়া আনলে বেটিন্তর ব্রিটিশ বেটিন্তর সেটেল বেটিন্তর যে কি পরিমাণ দাম, এখন কন্যা পাওয়া যায় না। মিনা বইনে বিয়া করছিলা একজন ইলিগেল মানুষরে, বিয়া করিয়া শেষ পর্যন্ত প্রায় 20-24 বছর একলগে থাকছেন। কিন্তু আল্লাহর কি মেহরবানি, কোনো বাচ্চা কাচ্চা হইছেন না। তো হঠাৎ গত কতদিন আগে জামাইয়ে কইছেন আমি তো বাংলাদেশ যাইতাম, এই কাম সেই কাম ওটা হইয়া কুরবানি দিতাম, হইয়া কুরবানি দিতাম, গেছি না, বাপর খবর জিয়ারত করছি না, হইয়া গেছেন। গিয়া ওখানে পয়লা ওয়াইফও লগে মাতিছেন মিঠা মিঠা। আর যে আইতা 30 তারিখ এর মাত্র এক সপ্তাহ আগে ফাইলিছেন 18 বছরের ফুড়িয়ে ঘুরে বিয়া করলিছেন। এখন ইখানো আইয়া গড় উঠিছেন, উঠি আনলেও মিনা বেগমে জামাইরে যে খায় খেদমত করার করছেন। কিন্তু কিছুদিন পরে দেখা যায় তাই তান কাগজপত্র হলতা রেডি করা ইনো উঠিছইনু তাই হৌ বৌরে আনবার বন্দোবস্ত করা লাগে। মিনা বইন, উই আর ভেরি সরি টু হিয়ার ইয়োর স্টোরি। আপনার যখন বাচ্চা কাচ্চা হন না, জামাইর লোকে একটা আন্ডারস্ট্যান্ডিংও আপনার যাওয়া উচিত। এছাড়া কিতা খর মেলা জামাই হল আছে ইলা দেওজনের কোনো বাচ্চা নাই, তারপরেও তারা খুব হ্যাপি। আমরা টাওয়ার আমলেটরের কাউন্সিলর সাহেব নুরুল হক সাহেব আসলা, ফার্স্ট কাউন্সিলর আমার মনে হয় না, ফার্স্ট না সেকেন্ড কাউন্সিলর আশিক আলী সাহেবের পরে, যার কোনো বাচ্চা নাই কিন্তু দে আর হ্যাপি কাপল। কিন্তু সকল বেটাইন বইন ইলা নাই। এখন বিয়া যখন করিলেছেন বিচারায় চাইব ও কদিনের ভিতরে দেখবা আপনার লয়ারের কাছ থেকে আইছে ডিভোর্স লেটার। আপনি যদি চাইন বলেও বেটার লগে থাকতা তে বিচার লগে কম্প্রোমাইজ করিয়া বলে তুমি বিয়া করিলেছ ঠিক আছে, তুমি আইও গড়ো আর আমরা জামাই বউ লেখান থাকি। আর যদি বিয়া করছো যদি তাই বেটির দেশও থাকক, অন্য যদি বাচ্চাও হয়তো বাচ্চা একটা এমনিও ব্রিটিশ হইব, ওখানে আইব, বেটিরে আনার দরকার নাই। আপনি একটা কম্প্রোমাইজও যাইতে হইব। জানেন কোরআন শরীফের মাঝে আল্লাহ কিতা কইরা, কোরআনের বাণী, এটা বারিস্টার কুতুবুদ্দিনের কথা নাই, আল্লাহর বাণী। আল্লাহ কইরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আসুলহু খায়র। জামাই বউয়ে যে সময় লাগি যায় গিয়া পারিবারিক দ্বন্দ্ব শুরু হয়ে যায় গিয়া, তখন আল্লাহ কইরা তোমরা কম্প্রোমাইজ করিলেও, মই মুরব্বী দরিয়া ওটারে মীমাংসা করিলেও ওটার মাঝেও ভালাই আসুলহু খায়র। আপনি একটা ওলা করেন জানো, আমার মনে হয় এই বিয়া তালাক বালাকও জানি না জানো, বিষয় আলোকে একটা কম্প্রোমাইজ করিল। জি 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 ধন্যবাদ। আর মনির মিয়া সাহেব তো যেটা বলছেন, ধন্যবাদ, উনি আমাদের নিয়মিত। হ্যাঁ, মনির মিয়া সাহেব কলা নাম্বার 9 আমরা ওয়েলসও থাকি, আমরা বন্ধু মনির মিয়া সাহেব আমরা এই শো সবসময় দেখেন। আই এম ভেরি সরি মনির মিয়া সাহেব, আমরা যে সাউন্ড সিস্টেমটা, এই সিস্টেমটা এনটিভির আমি তারা কইমু বলে কিছু পয়সা খরচ করকা আর সাউন্ড সিস্টেমটারে একটু ইমপ্রুভ করকা। ওই কিতা
মেলা এনটিভি একটা খুব গুরুত্বপূর্ণ চ্যানেল, এটা লাইভ করবার লাগি মানুষ লাইন আপ থাকেন। এখন লাইভ অনুষ্ঠান করতে গিয়া এই সাউন্ড সিস্টেমটারে কোনো সময় আপস ডাউন এগুলো হয়ে গিয়া। আমি আপনার মেসেজটা এই প্রোডাকশন টিমর গেছে, কন্ট্রোল রুমর গেছে অনুরোধ করবো যাতে তারা এটা রেকটিফাই করেন। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা যাব কলার অনেক সময় অপেক্ষা। জি আসসালামু আলাইকুম, আপনার নাম এবং কোথা থেকে বলছেন? জি জি, আপনার পরিচয় দিয়ে আপনি আপনার প্রশ্ন রাখেন। আমার নারাতন মাত্রা এরিয়া তারা লাইন ধরে তুমি শুই গেছে, আমি বুঝলাম না। জি কলার আমরা ইগু তারা স্টুডিও কিউট লাগাই না, কলার কি আপনি শুনছেন আমাদের কথা? হ্যালো জি বলেন, আমি শুনছি। কলার আপনার নাম কি এবং কোথা থেকে বলছেন? হ্যালো আসসালামু আলাইকুম ভাই, থ্যাংক ইউ ব্যারিস্টার সাহেব রে তাইন যে অত মহৎ একটা কাম কররা, আমরা সবসময় তার প্রোগ্রাম দেখি। আচ্ছা জি ভাই ভাই কি মাতিরা মামুন ওয়েলস থেকে। জি বলেন। জয় তে আমরা আপনার 20 বছরের ওয়ে অ্যাপ্লাই করছিলাম, জি যেতে 8 মাস আগে আমার সলিসিটরে করে লিখলাম, তে তারা রিফিউজ করে দিলাইছে। এখন কু আবার কোনোর কোনো ডেট পড়ছে না, কিন্তু রিসেন্টলি তারা রিমাইন্ড করা হয়েছিল, তে তারা সামনের মাসে আবার কইছে নয়া সপ্তাহ আপলোড করার লাগিয়া। তো ব্যারিস্টার সাহেব জানা তে 3 বছর আগে আবার বিয়াও করছি আমি, বুঝছেন নি? তে এখন ডিপেন্ডেন্ট আরো জন আইসলা জি হয়, এখন কু ওলা হলতা পেন্ডিং রয়ে গেছে। আপনার 20 বছরের একটা রিফিউজ হয়েছে কোন কারণে? যে এখানে প্রাইভেট লাইফও লাগি যে তারা হইতে যে তোমার বড় ধরনের কোনো বেমার আজার নাই, কোনো ধরনের বিগ কোনো প্রবলেম নাই, তুমি এই 20 বছরে বালাও এখানে মাথাটা ইকছো খামখা ইকছো, তুমি বেকুম গিয়া নিজে চলতে পারবাই। না না, এটা মেইন কারণ না, এটা আইনের দ্বারা হইল 20 বছর আপনি ইন্ন তখন যদি হোম অফিস শুড কনসিডার। আপনারা আরো কিছু হয়েছে ওখান হকা 20 বছর ওখানে পুরো হইছে না, আমার সলিসিটারে 8 মাস আগে তাই না একদিন আগে শুনেন মামুন সাহেব, একদিন আগে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে ইট উইল বি রিফিউজড। আপনার লয়ার সাহেব কি ধরনের লয়ার আমি জানলাম না। যেতে আপনি কোর্টও গেলেও আরবা কোর্টও যান যদি কোর্টেও কইব যে ডেডলাইন ইজ এ মাস্ট ইন দিস কান্ট্রি। আপনি 20 বছরের একদিন বাদে করেন যদি দে ইউ আর ওকে। ওকে তে দুই সপ্তাহ আগে 20 বছর হয়ে গেছে আমার, তো নয়া করে আবার রিমাইন্ডার দেওয়া হয়েছে, তারা রিপ্লাই দিছে যে আবার সব ফাইল আবার না রিমাইন্ডারে শুনেন, রিমাইন্ডারে হইতো না, ইউ হ্যাভ টু মেক অ্যানাদার অ্যাপ্লিকেশন। আপনি আর একটা প্রপার হুবহু অ্যাপ্লিকেশন করতে হইব। একটা রিভিউ বা রিমাইন্ডার বা আপনার কন্টিনিউয়েশন দ্যাটস নট পসিবল। হোম অফিসে কইতে পারে আরো ফি দিয়ে আপনি করবা লাগি। আপনার লয়ার কোন জায়গা ওয়েলসনি? জিনাত লন্ডনের। তো লন্ডন আমরা যে কই বলে 1 জন 2 জন 3 জন লয়ারের কাছে গিয়া আপনি অ্যাডভাইস নিয়া তারপরে অ্যাপ্লাই করেন জানো, আপনি করছিলানি? জিও এতে আমি ট্রাই করব আবার না, আপনি জিও না, আপনি 3 জনের কাছে গেছেন না, আপনি যাইতা তো দিন এই বলেন না আপনার। ধন্যবাদ মামুন সাহেব, শুনতে থাকেন। ব্যারিস্টার সাহেব আমরা উত্তরের দিকে যাই, সংক্ষিপ্ত উত্তরগুলা দিয়ে দিই। যে মামুন মিয়ার উত্তর তো আমি ভাবছি দিয়েই দিলাম। মামুন মিয়া সাহেব কইরা আমি 20 বছর অ্যাপ্লাই করছি, 20 বছর রুটে বিয়া করছেন, এই দেশের সেটেল নাই, একটা বিয়া করছেন আরো ডিপেন্ডেন্টে। আমি কইয়া দিছি যে আপনার লয়ারে ভুল করছে, 20 বছর না পুরা হইলে একটা রিফিউজ হওয়া। ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা গড়ি খাটা বলছি, আমাদের সময় চলে যেতে হবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন।